একটা প্রশ্ন উঠতেই পারে যে অর্থবছর 2024-25-এর শেষে ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতির দরকার আছে কি না। আরও স্পষ্ট করে বলতে গেলে 2025 সালের মার্চের মধ্যেই সেটা অর্জন করতে হবে। স্পষ্টতই কেউ বাস্তবে আদৌ সেটা সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন তুলতেই পারে। পাশাপাশি কেউ $5 ট্রিলিয়ন অর্থনীতি থাকার প্রয়োজনীয়তা সম্পর্কেও জানতে চাইতে পারে। অনেকে আবার এই প্রশ্ন তুলতে পারেন, 5 ট্রিলিয়ন রুপির অর্থনীতি বা হবে না কেন। ডলার এবং রুপির মধ্যে কমন ফ্যাক্টর মানে কমন বিষয়টি হলো $5 ট্রিলিয়নের অর্থনীতি। $1 দাম যেখানে 72 টাকা 58 পয়সার সমান 24শে মার্চ 2021 অনুসারে, আমাদের রুপি কেন ডলারের তুলনায় এত দুর্বল? আমরা অবশ্য এই বিষয়টিতে কিছুক্ষণ পরে ফিরে আসব। আমাদের কি দুর্বল রুপির সাথে, অর্থাৎ যেখানে প্রতি ডলারের দাম রুপির সঙ্গে তুলনায় 75 টাকা সমান, এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে $5 ট্রিলিয়ন অর্থনীতির কথা কি আমাদের ভাবা উচিত? বা আমাদের কি শক্তিশালী রুপির সাথে, অর্থাৎ 5 ট্রিলিয়ন রুপির অর্থনীতির কথা ভাবা উচিত যেখানে প্রতি ডলার প্রায় 7 টাকার সমান? প্রশ্ন হচ্ছে, কেন 1 টাকার চেয়ে $1 বেশি শক্তিশালী? বৈদেশিক মুদ্রার বাজারে একটি মুদ্রার চেয়ে অন্যান্য মুদ্রার সাধারণ মূল্য একটা নির্দিষ্ট সময়ে তার যোগান ও চাহিদার উপর নির্ভর করে, এবং এটি সময়ের ব্যবধানে যোগান ও চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একটি শক্তিশালী মুদ্রা কি একটি শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দেয়, বা একটি দুর্বল মুদ্রা কি একটি দুর্বল অর্থনীতির ইঙ্গিত দেয়? ইউরোজোনে, ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে এমন অনেক দেশ আছে যেখানে ডলারের চেয়ে ইউরো অনেক বেশি শক্তিশালী, যেখানে ভারত জিডিপির নিরিখে বিশ্বব্যাপী 5ম স্থান অর্জন করেছে এবং মুদ্রার অবস্থান প্রতি ডলার প্রায় 72 টাকার সমান। সুতরাং জিডিপি নিরিখে বিশ্বব্যাপী 5ম স্থান অর্জন করেও টাকার বা রুপির মূল্যে ডলারের অনুপাতে খুব দুর্বল। যদিও অনেক ইউরো দেশ ভারতের তুলনায় জিডিপি কম বলে কেউ বলতে পারেন না যে তারা ভারতের থেকে চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল। মাথাপিছু জিডিপি হতে পারে তার সঠিক উত্তর। এই জাতীয় ইউরো দেশগুলি ভারতের তুলনায় মাথাপিছু জিডিপি বেশি হতে পারে। এমনকি জাপানি ইয়েনও বাংলাদেশের টাকার চেয়ে দুর্বল। এর অর্থ কি জাপানের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি থেকে দুর্বল? সুতরাং শক্তিশালী বা দুর্বল মুদ্রা কোনো দেশের অর্থনৈতিক শক্তির বিষয়ে কিছু বলে না। একটি দেশের শক্তি এবং দুর্বলতার জন্য সঠিক উত্তর পেতে আমাদের অন্য কোথাও অনুসন্ধান করা দরকার। বেশ কয়েকটি কারণ এই সমস্যাতে উল্লেখ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে মোট জাতীয় উৎপাদন, পণ্য, যা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আরেকটা হচ্ছে মাথাপিছু জিডিপি, মাথাপিছু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আরেকটা হচ্ছে পণ্যদ্রব্য বাণিজ্য, মানে মার্চেন্ডাইজ গুড, সারপ্লাস, উদ্বৃত্ত, ডেফিসিট, ঘাটতি, বা একটা কারেন্ট অ্যাকাউন্ট পজিশন, সারপ্লাস অর ডেফিসিট, উদ্বৃত্ত বা ঘাটতি। অবশ্যই একটি দেশের শক্তি বা দুর্বলতা নির্ধারণের জন্য জিডিপি একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। যেমন আমেরিকান যুক্তরাষ্ট্র এবং চীন, যেখানে আমেরিকান যুক্তরাষ্ট্র 21.43 ট্রিলিয়নের অর্থনীতি এবং চীন হচ্ছে 14.34 ট্রিলিয়নের অর্থনীতি, যা 2019 সালের হিসাব অনুসারে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় $65,298 সমান।
এবং চীনের সেখানে $10,262 সমান। মাথাপিছু আয় থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকান নাগরিকেরা চীনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। অবশ্যই এটি কোনো জাতির নাগরিকদের মধ্যে আয়ের সুষম বিতরণের নিয়ে কিছু বলে না। সুতরাং এই মাথাপিছু জিডিপির সাথে যদি কোনো দেশের জাতীয় আয় এবং সম্পদের সমান বিচরণ বিবেচনা করা হয়, স্পষ্টতই তখন কেউ বলতে পারেন যে এই জাতীয় দেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছে। আবার কোনো দেশ যদি মার্চেন্ডাইজ অর্থাৎ পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত অর্জন করে বা কমপক্ষে পণ্য বাণিজ্যে 5 থেকে 7% ঘাটতি বজায় রাখে, তবে আন্তর্জাতিক বাজারে তার একটা ভালো অবস্থান আছে বলে ধরে নেওয়া যায়। পাশাপাশি চলতি হিসাবে মানে কারেন্ট অ্যাকাউন্টে যদি সামান্য ঘাটতি থাকে, যা সহজেই ম্যানেজ করা সম্ভব। যাই হোক, এমন পরিস্থিতি সম্পর্কে ভাবনা করা অসম্ভব যেখানে প্রতিটা জাতি তার কারেন্ট অ্যাকাউন্ট বা পণ্যদ্রব্য বাণিজ্যে উদ্বৃত্ত থাকবে। আন্তর্জাতিক বাজারে সর্বদা এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে কিছু দেশগুলির বাণিজ্যে ঘাটতি থাকবে এবং অন্য দেশগুলির বাণিজ্যে উদ্বৃত্ত থাকবে, এই ক্ষেত্রে সর্বদা এমন পরিস্থিতি থাকবে যেখানে কিছু দেশগুলি চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকবে, অন্যদের কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি থাকবে। তবে বিশ্বব্যাপী পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সর্বদা একটা ভারসাম্য বজায় থাকবে। এর অর্থ হলো আন্তর্জাতিক ব্যালেন্স অফ পেমেন্টে সর্বদা একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি অর্জন করবে। আসুন এখন আমরা আমাদের রুপিকে ডলারের তুলনায় এত দুর্বল কেন তার ইস্যুতে ফিরে আসি। এক স্কুল অফ থট অনুসারে আমরা 2025 সালে মার্চের মাসে শেষে $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে আমাদের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে তার সঙ্গে সম্পর্ক রেখে রুপিকে ডলারের অনুপাতে দুর্বল রাখার সিদ্ধান্ত নিয়েছি। এমনটি যদি ধরে নেওয়া হয়, তবে সঠিক এর কি কোনো যৌক্তিকতা আছে? মূলত যখন কৃষিক্ষেত্র থেকে কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি ও বড় উদ্যোগ, রাস্তাঘাট, বিমানবন্দর, বন্দর, ব্যাংকিং এবং পরিষেবাদি, বাণিজ্য, হোটেল, রেস্তোরাঁগুলো দিয়ে শুরু হওয়া কাঠামোগত প্রতিটি ক্ষেত্রে যখন অর্থনীতি প্রসারিত হবে, অন্যান্য দেশে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রীর পরিমাণ এমন পরিমাণে বৃদ্ধি পাবে যে আমাদের দেশ থেকে তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার সুযোগ থাকবে। এই পরিস্থিতি পণ্য ও পরিষেবার চাহিদা বৃদ্ধি করতে পারে অন্যান্য দেশগুলি থেকে, বিশেষত প্রতিবেশী দেশগুলি থেকে। এর প্রভাবে রুপির মূল্য বৃদ্ধি পাবে। চীনের ক্ষেত্রে এমনটিই ঘটেছে, কারণ পশ্চিমে এখন যা কিছু পাওয়া যায় তার সব কিছুই এখন চীনে তৈরি হয়, উৎপাদিত হয়। অবশ্যই পশ্চিমে যা উৎপাদিত হচ্ছে তার তুলনায় চীনের দ্রব্য সামগ্রীর গুণাবলী বিষয়ে কেউ প্রশ্ন করতেই পারে। এই কারণে চাইনিজ রেনমিনবি বনাম ইউএসএ ডলারের দাম প্রতি ডলার পিছু 1 এপ্রিল 2021 অনুসারে $6.57 দাঁড়িয়েছে, যেখানে ভারতে প্রতি ডলারের মূল্য 1 এপ্রিল 2021 অনুসারে $73.43। তার মানে হলো চীনা মুদ্রা ভারতীয় মুদ্রার তুলনায় অনেক বেশি শক্তিশালী, যার ফলস্বরূপ এক রেনমিনবি $11.17 ভারতীয় রুপির সমান 1 এপ্রিল 2021 অনুসারে। তবে আর একটা স্কুল অফ থট অনুযায়ী ডলারের তুলনায় রুপিকে দুর্বল রাখা ভারত থেকে রপ্তানির পক্ষে অধিকাংশে উপকারী হবে এবং 2024-25 অর্থ বছরের শেষে $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সহায়ক হবে।
যদিও আমরা $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জন করতে পারি রুপির উপর কোনো রকম বাধা নিষেধ আরোপ না করে। এর অর্থ হলো রুপির মূল্য আমেরিকান ডলারের তুলনায় ওঠানামা উপরে কোনো বাধা নিষেধ আরোপ না করে কেবলমাত্র অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত মূল্য হ্রাস এর উপর লাগাম টানা উচিত। কেন এটি প্রয়োজনীয়? কারণ আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে যেহেতু ভারতকে তার মুদ্রা রুপি আন্তর্জাতিকরণ করা দরকার, প্রথমত তার প্রতিবেশী দেশগুলির কাছে, যেমন মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। শুধুমাত্র চীনকে বাদ দিয়ে আর এই সমস্ত দেশগুলোকে কাছে ভারতীয় রুপির আন্তর্জাতিকরণ করা দরকার। এবং মধ্যমেয়াদী সময়কাল পর্যন্ত, মানে অর্থাৎ 2 থেকে 4 বছরের মধ্যে কেবলমাত্র চীন এবং জাপানকে বাদ দিয়ে গোটা এশিয়ায় ভারতের রুপির আন্তর্জাতিকরণ করা দরকার। এবং পরে শেষের দিকে, অর্থাৎ 5 বছরের শেষে বা 6 বছরের শুরুতে ইউরোপ, আমেরিকা, জাপান এবং চীনে ভারতীয় রুপির আন্তর্জাতিকরণ করার কথা ভাবা উচিত। এর অর্থ হলো ভারত এখন তার প্রতিবেশী দেশগুলির ডলারের পরিবর্তে ভারতের রুপিতে ভারত থেকে আমদানি করার অনুমতি দিবে। অবশ্যই ভারত থেকে আমদানির জন্য প্রতিবেশী দেশগুলিকে বিকল্প পেমেন্টের ব্যবস্থা থাকবে, যাতে ডলার ও রুপি যে কোনো একটা বেছে নিতে পারবে। এটি আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির ব্যবহারে সূচনা করবে। সুতরাং 2025 মার্চ মাসে $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের জন্য ভারতীয় মুদ্রা রুপিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের চেয়ে দুর্বল রাখার ফোবিয়া থেকে বেরিয়ে আসা উচিত। বরং ভারতের উচিত ভবিষ্যতে সব ধরনের পণ্য উৎপাদন করার জন্য সর্বদা প্রচেষ্টা করা, যাতে অন্যান্য দেশে কিছু পণ্য সরবরাহের অবস্থানে থাকে ভারত। এটি মধ্যমেয়াদী সময়ের মধ্যে আমাদের মুদ্রার মূল্য বাড়াতে সহায়তা করবে। এর অর্থ এই নয় যে মুদ্রার বাজারে উচ্চ ওঠানামা থাকলে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কেবলমাত্র সাধারণ মূল্য হ্রাস বা মূল্য বৃদ্ধি অনুমোদন করা যেতে পারে। অবশ্যই হঠাৎ রুপির উচ্চ মূল্য বা নিম্ন মূল্য অনুমোদিত করা চলবে না। এখন আসুন আমরা দেখি কার জন্য আমরা এই $5 ট্রিলিয়ন অর্থনীতির কথা ভাবছি, এবং বর্তমানে যে 3 ট্রিলিয়নের কম অর্থনীতিকে $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের জন্য কাকে এর সঙ্গে যুক্ত করা হবে। উত্তরটি সুস্পষ্ট যে এটি ভারতীয় জনগণের জন্য, এবং এটিও সমানভাবে নিশ্চিত যে বর্তমানে 3 ট্রিলিয়নের কম থেকে $5 ট্রিলিয়নের অর্থনীতিকে নেতৃত্ব দিতে চলেছে দেশের যুব সমাজ ছাড়া আর কেউ নয়। সুতরাং আমাদের উচিত দেশের যুবকদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া, এবং এদের হাত ধরেই ভারত $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের দিকে এগিয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আমাদের 18 বছর বয়সের প্রতিটি যুবককে যুব চাকরি কার্ড অর্থাৎ ইউথ জব কার্ড প্রবর্তন করা উচিত। গ্রামীণ এবং নগর যুবক উভয়ের জন্যই একই ধরনের কার্ড উপলব্ধি থাকায় এই যুব চাকরি কার্ড বা ইউথ জব কার্ড প্রকৃতই সার্বজনীন হবে। যুব চাকরি কার্ড বা ইউথ জব কার্ড হোল্ডারের বর্তমান অবস্থা প্রদর্শন করবে। হয় সে নিযুক্ত, না হয় সে বেকার অথবা অধ্যয়নরত। এই জব কার্ডের মাধ্যমে হোল্ডার শিক্ষাগত ঋণ
ক্রেডিট কার্ড, কোনো ব্যাংকে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এবং কোনো বাণিজ্যিক ব্যাংক বা কোনো সমবায় ব্যাংক থেকে তার ব্যক্তিগত উদ্যোগের জন্য অল্প বা ছোট লোনের জন্য আবেদন করতে পারবেন। অন্য যে কোনো সমস্যা যা যুব সমাজকে ঘিরে থাকে, যার জন্য এই কার্ডটি প্রস্তাব করা হচ্ছে, উদাহরণস্বরূপ স্বাস্থ্য, শিক্ষা বা সাধারণভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্য সুবিধা, যা যুব সমাজ বা মানুষের জন্য সম্মিলিত চাহিদা। এই সম্মিলিত চাহিদা বা যৌগিক চাহিদা সহ প্রতিটি যুবকের নির্দিষ্ট ধরনের কাজ করার জন্য কিছু জ্ঞান প্রয়োজন। এটিকে বলে এমপ্লয়েবিলিটি, বা যা যে কোনো কাজের জন্য যোগ্যতা হিসাবে বিবেচিত হয়। এই কর্মক্ষমতার সাথে প্রতিটি যুবকের অষ্টম শ্রেণী পর্যন্ত ন্যূনতম আনুষ্ঠানিক শিক্ষা থাকা উচিত। পরবর্তী প্রশ্নে আমরা ব্যাখ্যা করব কিভাবে আমাদের প্রায় সম্পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে অর্জন করা যায়, যদি না আমরা বাস্তবে পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই পূর্ব শর্তকে সামনে রেখে আমরা আমাদের অর্থনীতিকে $5 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলব।